নমস্কার, শিলচর দূরদর্শন কেন্দ্রের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নবরূপা ধর। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয়ে যার শীর্ষক জীবনের প্রথম সহস্র দিন, অর্থাৎ একটি শিশু যখন তার মায়ের গর্ভে থাকে তখন থেকে তার দ্বিতীয় জন্মদিন পর্যন্ত। এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেই সময় একটি শিশুর শারীরিক, মানসিক এবং স্নায়ুজনিত বিকাশ ঘটে। তো আর দেরি না করে আমরা চলে যাব আমাদের মূল পর্বে। আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এক বিশেষ অতিথি, রয়েছেন শিলচর মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থাৎ গাইনোকোলজিস্ট ডক্টর রিওনা সাহা। ডক্টর রিওনা সাহাকে আমি স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো, এই যে জীবনের প্রথম 1000 দিন, এটা এত গুরুত্বপূর্ণ কেন এবং এটা এত আলোচিত কেন? আচ্ছা, জীবনের যেটা প্রথম 1000, যেটা আমরা মেডিকেল টার্মসে বলি ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ, এটা অ্যাকচুয়ালি শুরু হয় প্রেগনেন্সি সময় থেকে চাইল্ডের একটা সেকেন্ড বার্থডে অবধি, মানে 2 বছর বার্থডে অবধি তার সেকেন্ড মানে ধরা হয় 1000 ডেজ। তো জীবনের যেদিন থেকে প্রেগনেন্সির সময় যখন হয় প্রথম থেকে, তখন থেকেই একটা বাচ্চার ডেভেলপমেন্ট শুরু হয়। তো তখন থেকে যে ফিজিক্যাল, মেন্টাল এবং যেসব ডেভেলপমেন্ট দরকার, এটা কিন্তু প্রেগনেন্সির ফার্স্ট ডে থেকেই মানে শুরু হয়। তো এটার থেকে কন্টিনিউ করে, তাই আমরা বলি যে প্রেগনেন্সির সময় যে নিউট্রিশন এক্সট্রা বাকি সব কিছু দরকার, যে ওইসব কারণে বলা হয়। তো যখন ফার্স্ট ডে অফ ধরা হয়, যেদিন একটা মানুষ প্রেগনেন্ট হয়, ওই দিন থেকে আমরা মানে প্রেগনেন্সির যে টাইমটা, ওইটা আমরা এভারেজে 280 ডেজ ধরি। তো ওই 280 ডেজটাকে আমরা 3টা ভাগে ভাগ করি। ফার্স্ট ট্রাইমিস্টার প্রেগনেন্সি, বিকজ লাইফকে ফার্স্ট 1000 ডেজ মানে ওইটাই ডে 1 থেকে ধরা হয়, বিফোর ইয়োর বার্থ। তো ওইটাকে 3টা ভাগে ভাগ করা হয়, ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার। ফার্স্ট ট্রাইমিস্টার মানে প্রথম 13 সপ্তাহ। মায়ের গর্ভে যখন একটা শিশু থাকে, প্রথম 13 সপ্তাহটা ফার্স্ট ট্রাইমিস্টার। তারপরে সেকেন্ড ট্রাইমিস্টার হলো 14 থেকে 28 উইকস, 14 থেকে 28 সপ্তাহ থাকে সেকেন্ড ট্রাইমিস্টার। তারপরে 29 থেকে 40 সপ্তাহ অবধি ধরা হয় থার্ড ট্রাইমিস্টার। ওইখানের মধ্যে সব মানে ডে 1 থেকে ফার্স্ট ট্রাইমিস্টারে যেগুলো, ওইখানে প্রথমেই যখন একটা মা কনসিভ করে, ওই দিন থেকেই কিন্তু একটা বাচ্চার আস্তে 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 করে একটু একটু করে ডেভেলপমেন্ট শুরু হয়। ফার্স্ট ট্রাইমিস্টারে ছোট ছোট সব অর্গ্যানগুলো ফর্ম হয়। তখন দরকার হলো ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিড যদি থাকে বাচ্চাদের, মানে সবসময় দেখা যায় যে ফার্স্ট ট্রাইমিস্টারেই ফলিক অ্যাসিড দেওয়া হয়। ওই ফলিক অ্যাসিডে বাচ্চাদের নিউরো ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এগুলো ঠিক করে। তো ফার্স্ট ট্রাইমিস্টারেই কিন্তু সবগুলো অর্গান একটা বাচ্চা পুরো এটা কমপ্লিট হয়ে যায়। তারপরে আস্তে 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 সে বাড়তে থাকে। তো ফার্স্ট ট্রাইমিস্টারে যখন, যেমন আমাদের মার যেরকম খাওয়া দাওয়ার ইম্পর্টেন্ট আছে, এরকম মানে ফার্স্ট ট্রাইমিস্টারে যেমন মার ভালো করে ঘুমানো দরকার, দুপুরে ঘুমানো দরকার, তারপরে ক্যালোরি হিসাবে 350 বা 400 এক্সট্রা ক্যালোরি দরকার, এরকম নিউট্রিশন মেনটেন করে করে মানে আস্তে আস্তে চলতে লাগে। তারপরে আপ টু পুরো সেকেন্ড বার্থডে অবধি ওইটা আমরা 1000 ডেজ ধরি আর কি। আচ্ছা, তো এই যে মা হওয়ার বিষয়টা, সেটা ঠিক সঠিক বয়স কি, এবং মানে মা হওয়ার যে প্ল্যানিংটা, সেটা কখন করা উচিত, সেই সম্বন্ধে যদি আপনার কাছে কিছু জানতে চাই। আচ্ছা, সেরকম বয়স বলতে কিছু নাই যে মা কখন, মা তো যখন আপনি চাইবেন তখনই হবেন, কিন্তু রিপ্রোডাক্টিভ ইয়ার্স হিসাবে ধরা হয় যে 22 লাইক 39-40 ইয়ার্স হিসাব পর্যন্ত রিপ্রোডাক্টিভ ইয়ার্স। এর আগে 20 ইয়ার্সের আগে যদি প্রেগনেন্সি হয়ে যায়, তো ওইটা আমরা টিনেজ প্রেগনেন্সি, অ্যাকচুয়ালি নট 18 ইয়ার্সের আগে, তাও মানে আজকাল 20 ধরা হয় প্র্যাকটিক্যালি লাইফের জন্য। তো ওইটা টিনেজ প্রেগনেন্সিতে হলে অনেকগুলো কমপ্লিকেশন আসে, কারণ একটা মার ততক্ষণ এইরকম মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় না যে সে তার বেবিকে সেসব নিউট্রিশন দিতে পারে। তো দ্যাটস ওয়াই মানে রিপ্রোডাক্টিভ এজ আমরা কনসিডার করি 20 to 39 ইয়ার্স অফ এজ আর কি। তো এই সময়ের মধ্যে প্রেগনেন্সিটা হলে বেটার আর কি। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, বেশি বেটার হয় অ্যাকচুয়ালি 20 to 30। আফটার 30 এল্ডারলি প্রেগনেন্সি হয়ে যায়, যেটা আমরা বলি। কিন্তু আজকাল তো অনেকেরই মানে লেট ম্যারেজ, পড়াশোনার জন্য, কেরিয়ারের জন্য আফটার 30 মানে হচ্ছে প্রেগনেন্ট হতেই হচ্ছে। কারণ আজকাল তো আর আগের মতো না, আগের পুরোনো দিনে যেরকম 18 বছরে 19 বছরে বিয়ে হয়ে যেত, ওরকম না। তো আপ টু 35, 38, 39 রিপ্রোডাক্টিভ ইয়ার্স কনসিডার করা যায়। আচ্ছা,
এবারে যে গর্ভাবস্থায় মানে প্রেগনেন্সির সময় কি ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত, বা মানে ডায়েট চার্ট সম্বন্ধে যদি আপনি ছোট্ট করে আমাদের কিছু বলেন। আচ্ছা, অ্যাকচুয়ালি ডায়েট চার্টটা কেউ যদি প্রেগনেন্ট হতে চায় তো অ্যাকচুয়ালি তার 3 মাস আগের থেকেই একটু প্ল্যানিং করে চলাটা ভালো। প্রেগনেন্সি হওয়ার 3 মাস আগে, ওই 3 মাসের মধ্যে তোমার হেলদি খাবার খেতে লাগে, ঘরের খাওয়া, ঘরের শাক সবজি মাছ মাংস এগুলো সব কিছু। আজকাল যেমন ফাস্টফুডের দুনিয়া, ফাস্টফুডটা অ্যাভয়েড করতে লাগে, বিকজ এগুলোর মধ্যে অনেক আর্টিফিশিয়াল অনেক কিছু থাকে যেগুলো ফিউচারে বেবির ডেভেলপমেন্টে অনেক ইয়ে করে। অ্যাটলিস্ট তুমি যদি প্রেগনেন্সি 3 মান্থ আগের থেকে প্ল্যানিং শুরু করো, তো তুমি 3 মান্থ আগের থেকে প্রিকনসেপশন স্টেজ আমরা এটা বলি, প্রিকনসেপশন স্টেজ থেকেই প্ল্যানিংটা স্টার্ট করতে লাগবে। তো এখন প্রিকনসেপশন স্টেজের মধ্যে যেমন আজকাল তো মডার্ন দুনিয়া, ওখানে অ্যালকোহল খুব চলে, স্মোকিং চলে, ওগুলো স্টপ করতে লাগে। মাদার শুড স্টপ মানে কমপ্লিটলি অ্যালকোহল অ্যাটলিস্ট প্রেগনেন্সি 3 মাস আগের থেকে। এবার স্মোকিং স্টপ করতে লাগবে, আর্টিফিশিয়াল বাইরের খাওয়া দাওয়া ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো খাওয়া কম করতে লাগবে। ওয়েট একটা মোটামুটি একটা ওয়েট মেনটেন করতে লাগবে, খুব কম হলেও প্রবলেম, যেমন তুমি বিলো 40 হলেও প্রবলেম, আন্ডার নিউট্রিশন হবে, আর ওইদিকে তুমি অ্যাবাভ 60 হলেও প্রবলেম, ওবেসিটি এসে যাবে। দুটার মধ্যেই কমপ্লিট। তো একটা হেলদি ডায়েট মেনটেন করলে ইউ ক্যান মানে তুমি ভাবতে পারো যে ফিউচারে প্রেগনেন্সিটা ভালো হবে। আরেকটা হলো যে প্রথম 3 মাসের মধ্যে ফলিক অ্যাসিডটা যদি স্টার্ট করে প্রেগনেন্সি হওয়ার আগে, কেউ যদি প্ল্যান করে প্রেগনেন্সি করে তো 3 মাস আগের থেকে ফলিক অ্যাসিডটা স্টার্ট করা উচিত। ফলিক অ্যাসিড স্টার্ট যদি 3 মাস আগের থেকে একটা মানুষ করে, তো এটা ফিউচারে যখন 3 মাস পরে বা 4 মাস পরে সে যখনই প্রেগনেন্সি হবে, ওটা বাচ্চার নিউরো ডেভেলপমেন্ট অনেক কিছু আজকাল যেগুলো মেন্টাল প্রবলেম এগুলো আসবে না। তো 3 মান্থ আগের থেকে প্ল্যান করাটা ভালো আর কি। আচ্ছা, মানে যখন থেকে আমরা চিন্তাধারা শুরু করছি তখন থেকে তুমি নিজেকে ঠিক রাখতে লাগবে। আচ্ছা, আপনি তো ফলিক অ্যাসিডের কথাটা বললেন, এছাড়াও আমরা শুনেছি মানে প্রেগন্যান্সির সময় আয়রন খুব নেওয়ার একটা বিষয় রয়েছে, তো সেটা কি? আয়রন টা অ্যাকচুয়ালি তুমি ডে 1 থেকেই নিতে লাগে প্রেগন্যান্সি, কারণ তখন যখন একটা মানুষ প্রেগনেন্ট হয় তখন তার রিকোয়ারমেন্টগুলো বেড়ে যায় বডির, তো আয়রনের রিকোয়ারমেন্টটাও বাড়ে। তো বাচ্চা যখন হবে বাচ্চার সব নিউট্রিশন ও মাঠ থেকেই পাবে। প্লাস আয়রন কেন লাগে, এনিমিয়া আছে, যেমন ব্লাড রক্ত কমে যায়, এনিমিয়ার থেকে প্রেগন্যান্সিতে অনেক বেশি মানে প্রবলেম হয়। প্রবলেম কি, একটা গর্ভধারণ করার পরে একটা মহিলা, আমরা যেরকম মেডিকেল কলেজে কাজ করি, বলা যায় যে আমরা মানে একদম বেসিক গ্রাউন্ড লেভেলের কাজ করি, তো ওইখানে দেখা যায় এনিমিয়ার জন্য হয়তো প্রত্যেক সপ্তাহেই একটা মানুষ মারা যাচ্ছে, একটা মহিলা মৃত্যু হচ্ছে, জাস্ট বিকজ কারণ ও আয়রনটা নেয়নি প্রেগনেন্সিতে। তো হেমোগ্লোবিন লেভেলটা 10-এর উপরে হলে আমরা মানে নর্মাল ধরি প্রেগনেন্সি কন্ডিশনে। তো অ্যাটলিস্ট তুমি 10-এর উপরে আয়রন হেমোগ্লোবিনটা থাকতে লাগবে। ওইটার জন্য জরুরি যে তুমি প্রথম দিন থেকেই আয়রন খাবে। কিন্তু এখন ব্যাপার হয়ে যায় যে প্রথম 3 মাস প্রেগনেন্সির সময় কনস্টিপেশন ডায়রিয়া এগুলো খুব বেশি হয়, তাই গভর্নমেন্টে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এটা ডিসাইড করে রেখেছে যে 3 মাস পর থেকে যদি আমরা স্টার্ট করি প্রত্যেক প্রেগনেন্ট ওমেনকে, তো এটা মানে কনস্টিপেশন আর ইয়ে প্রবলেম হবে, তার মানে প্রবলেম কম হবে আর মানুষ মানে এটা কন্টিনিউ করবে। তো এটার জন্য আমরা কি করি, ফার্স্ট ট্রাইমেস্টার কমপ্লিট হওয়ার পরে আমরা গিয়ে পেশেন্টকে আয়রন স্টার্ট করি, টিল ডেলিভারি হওয়ার পরে ডেলিভারির 6 মাস পর্যন্ত সে রোজ একটা আয়রন ট্যাবলেট খেয়ে যেতে লাগবে। ওই কম্বিনেশনটা, ওটার মধ্যে 60 mg এলিমেন্টাল আয়রন আর 5 গ্রাম ফলিক অ্যাসিড থাকে গভর্নমেন্ট সাপ্লাইয়ের বা যে কোনো তোমার প্রাইভেটেও কোম্পানিতে ওই কম্বিনেশনেই বানানো হয়। তো ইট শুড বি টেকেন টিল আফটার ডেলিভারি, মানে 6 মাস ডেলিভারির পর অবধি এটা নিতে থাকে, কারণ একটা ডেলিভারিতে অনেক ব্লাড লস হয়। কিন্তু একটা যদি নর্মাল ডেলিভারি হয় আপনি মোটামুটি ধরতে পারেন যে 500 ml এর মতো ব্লাড যাবে। একটা সিজারিয়ান ডেলিভারি হলে আমরা এভারেজে ধরি 1 লিটার, কিন্তু কোনোটায় 1.5 লিটার 1.5-2 লিটারও হবে, লস হয়। তো ওই তারপরে অনেক আরও কমপ্লিকেশন আছে, পিপিএইচ হয়, এনিমিয়া হয়, অনেক এগুলো সব মানে ওই যদি পেশেন্টের আয়রন আর মানে হেমোগ্লোবিন লেভেল ঠিক থাকে তো এগুলো হবে না, নাইলে মানে বাচ্চার তো এফেক্ট হবেই, মার বেশি এফেক্ট হবে আর কি। আচ্ছা, এবার একটা বিষয় যেটা আপনার কাছে জানতে চাইবো, প্রেগন্যান্সির সময় অনেক কিছুই খাওয়া অনুচিত বলে মনে করা হয়, যেমন আমাদের ঘরে যারা বয়স্করা রয়েছেন তারা বলবেন পেঁপে খাবে না, আনারস খাবে না, তো এটা মানে না খাওয়াটা ঠিক কতটা ঠিক, এবং সেটা মানে যে শিশুর যে প্রথম 1000 দিনে তার মানসিক বা শারীরিক বিকাশে কতটা প্রবলেম তৈরি করতে পারে সেই বিষয়ে একটু জানতে চাইবো। আচ্ছা, প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি প্রেগনেন্সিকে কোনো ডিজিজ ধরা হয় না, এটা নর্মাল ফিজিক্যাল কন্ডিশন।
আজকে যখন গাইনোকোলজিস্ট আছে তখনও প্রেগনেন্সি হচ্ছে, আজ থেকে অনেক পুরনো বছর আগে যখন গাইনোকোলজিস্ট ছিল না তখনও প্রেগনেন্সি হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হলো এখন ট্রিটমেন্ট এসে গেছে। প্রেগনেন্সিতে এরকম কোনো খাওয়া নেই যা তুমি খাবে না, এরকম হলে হ্যাঁ ইউ শুড স্টপ অ্যালকোহল। মদ তোমার কমপ্লিটলি বন্ধ করতে লাগবে, স্মোকিং তোমার কমপ্লিটলি বন্ধ করতে লাগবে, এটা হলো যে পুরা স্টপ। বাকি কিন্তু এরকম কন্ট্রাইন্ডিকেশন ভাবে কিছু নাই। মানুষ যে বলে পাইনাপেল খাবে না, পেঁপে খাবে না, ওইগুলো এজ সাচ ডিফারেন্ট স্টাডি আমরাও আসে পেশেন্ট বলে অনেক স্টাডি করে দেখা যাচ্ছে এরকম কন্ট্রাইন্ডিকেশন কিছু না। তবে আর্লি প্রেগনেন্সিতে আমরা কাঁচা পেঁপেটা বলি যে একটু অ্যাভয়েড করতে, কারণ ওটার মধ্যে একটা কেমিক্যাল থাকে পাপাইন বলে ওটাকে, ওই কেমিক্যালটা অনেক সময় কি করে প্রিটার্ম লেবার বা মিসক্যারেজ করে ফেলে, ইউটেরাসকে কন্ট্রাক্ট করে ফেলে। তো অ্যাটলিস্ট অ্যাভয়েড যদি করতে হয় তো কাঁচা পেঁপেটা না খাওয়াটা ভালো। বাকি পাকনা পেঁপে, পাইনাপেল সব কিছু খেতে পারবে, পেশেন্টের যা ইচ্ছা হয় সব খেতে পারবে। তবে হেলদি ডায়েট একটা মেনটেন করা ভালো। হেলদি মানে আউটসাইড ফুড, ফাস্ট ফুড এগুলো একটু কম অ্যাভয়েড করাটা ভালো। নর্মাল ঘরের খাওয়া, ঘরের ফল, শাক, সবজি এগুলো যতটুকু পারে মেনটেন করবে আর কি। আচ্ছা, এবার অনেক সময় হয় দেখেছি আমরা যে মানে প্রেগনেন্সিতে অনেক মায়েরা আছেন তারা হঠাৎ করে ওজন গেইন করছেন, আবার অনেকে এমন রয়েছে যারা মালনিউট্রিশন কিংবা অস্বাভাবিকভাবে ওজনটা কমে যাচ্ছে। তো যাদের বাড়ছে তারা কি করা উচিত এবং যাদের কমে যাচ্ছে তারা কি করা উচিত সেই বিষয়ে যদি একটু। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে তো কমা তো উচিতই না, হ্যাঁ বাড়াটাই উচিত। তো ওয়েট যদি, তাই আমি বলছি প্রি কনসেপশনটা ইম্পর্টেন্ট বিফোর প্রেগনেন্সি। প্রি কনসেপশন ওয়েট যদি একটা মেলুকের একটা পেশেন্টের 40 to 60 থাকে তখন এভারেজ ওয়েট গেইনটা মিনিমাম 12 কেজি দরকার, মানে পুরো 9 মাস মিলিয়ে তার ওয়েট 12 কেজি ওয়েট গেইনটা হওয়া দরকার। তো এই 12 কেজির মধ্যে আবার প্রথম মাসেই 5 কেজি হয়ে গেছে এটাও খারাপ, বা দুই নম্বর সেকেন্ড মানে পরের 6-7 মাসে 5 কেজি হয়ে গেছে আর পরে আর বাড়ছে না, ওটাও খারাপ। একটু 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 করে নিয়ম হলো বেড়ে যাওয়া, অ্যাটলিস্ট 10 to 12 কেজি বাড়া ঠিক আছে। কিন্তু যদি একটা পেশেন্টের প্রথমেই থাকে 65-70 ওয়েট, একটু মোটা পেশেন্ট, তখন আমরা সাজেস্ট করি যে প্রেগনেন্সিতে 6 to 7 কেজির বেশি শি শুড নট গেইন ওয়েট। যদি এর থেকে বেশি ওয়েট গেইন করে তখন কিন্তু নানান কমপ্লিকেশন আসবে, যেমন ওবেসিটির কমপ্লিকেশন আসবে, প্রেশার বেড়ে যাবে, সুগার দেখা দেবে, ডায়াবেটিস হয়ে যাবে, তখন বাচ্চাও এফেক্টেড হবে, এক্লেমশিয়া আসবে। ঠিক আছে, ওইসবের মানে অ্যাভয়েড করাটা খুব দরকার। তাই মোটামুটি একটা ডায়েট মেনটেন করে চলা দরকার। এক্সেস যদি ওয়েট বাড়ছে প্রেগনেন্সিতে এটাও খারাপ, যদি কম বাড়ছে এটাও কিন্তু খারাপ, তখন কি বেবির ডেভেলপমেন্ট হবে না। 10 থেকে 12 কেজি একটা স্ট্যান্ডার্ড ওয়েট বাড়তে পারে। এখন কমে যদি যায় পেশেন্টের, এটা তো সর্ব অবস্থায় খারাপ। প্রথম 3 মাসে যদি পেশেন্টের ওয়েট কমে এটা ধরা যায়, বিকজ প্রথম 3 মাসে HCG হরমোনের জন্য অনেক পেশেন্টই খেতে পারে না, কন্টিনিউয়াস বমি করতে থাকে, ওটার জন্য ওয়েট লসটা তাও এত প্রবলেম না। কিন্তু তারপরে শুড গেইন ওয়েট। যদি ওয়েট কমে তে কিন্তু তোমার বাচ্চা মানে ভালো না হবে না, মানে IUGR হবে, মানে গ্রোথ রেস্ট্রিকশন, ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রেস্ট্রিকশন আমরা বলি এটাকে বাচ্চাদের। তো বাচ্চা যেরকম একটা স্ট্যান্ডার্ড ওয়েট হতে গেলে 2.5 to 3 কেজি আমরা ধরি একটা স্ট্যান্ডার্ড ওয়েট, তো ওই রকম হবে না, তখন বাচ্চার লো বার্থ ওয়েট হবে, বিলো 2 কেজি, লাইক 1.7 কেজি এগুলো। তো তখন কিন্তু বাচ্চারও মানে নানান কমপ্লিকেশন দেখা যাবে ফিউচারে। তো ওটার জন্য ওয়েট লসটা তো নট এ গুড, শুড অলওয়েজ মানে বাড়াই উচিত আর কি। বাট ওটা ইকুইটেবল 10 থেকে 12 কেজি অবধি, এর বেশি না, এর বেশি বাড়লে কিন্তু আবার প্রবলেম আছে। আচ্ছা, এই যে প্রেগনেন্সির সময় মায়েদের ঠিক মনোভাবটা কীরকম হলে বাচ্চার স্বাস্থ্যের জন্য সেটা মানে ভালো হয়? যেমন মানে তখন অনেকেই দেখা যায় যে একটু স্ট্রেসড থাকেন, বা হয়তো কোনো একটা সমস্যায় তারা মানসিক সমস্যাও দেখা দিতে পারে। তো কি ধরনের মনোভাব থাকলে মানে এটা স্বাস্থ্যের জন্য, শিশুর স্বাস্থ্যের জন্য এটা উপকারী বলে আপনি মনে করেন? কি ধরনের মুডটা মেইন হলো স্ট্রেস ফ্রি। স্ট্রেসটা টেনশন নিলে হবে না, স্ট্রেস ফ্রি থাকতে লাগবে। এবং একটা প্রেগনেন্সি যখন ঘরে আসে, এটা যে শুধু মার দায়িত্ব এটা না, হাজব্যান্ডও একটা মেজর রোল প্লে করে। হাজব্যান্ড সবসময় ট্রাই করা উচিত যাতে স্ট্রেস না নেয়। প্রেগনেন্সিতে সবসময় একটা স্ট্রেস থাকে, যেমন আজকে ডক্টর দেখাতে যাব, আজকে কি হবে, ডক্টর কি বলবে, আজকে সোনোগ্রাফি ডেট আছে, কি আসবে আমার সোনোগ্রাফিতে, কি আসবে, ওইগুলো জিনিস না করতে লাগে, মানে কমপ্লিটলি টেনশন ফ্রি থাকতে লাগে। ফ্যামিলির মানুষও বেশি টেনশন মানে দিতে লাগে না পেশেন্টকে। যত তুমি স্ট্রেস ফ্রি থাকবে বেবির হেলথের জন্য, মেন্টাল হেলথের জন্য ভালো। যত বাচ্চার মানে মা স্ট্রেস নিবে,
বেবিরও মানে প্রবলেম হবে আর কি। তো স্ট্রেস ফ্রি থাকার জন্য তোমার যা ভালো লাগে মানে করা উচিত পেশেন্টের, যেমন কেউ গান গাইতে ভালো পায় গান গাও, কেউ আর্ট করতে ভালো পায়, কেউ সেলাই করতে ভালো পায়, এইগুলো করুক, মুভি দেখুক, কোনো জায়গায় অল্প স্বল্প ঘুরতে যাক আশেপাশে, এরকম আর কি, মানে টেনশন যাতে একদম হয় না। আরেকটা হলো ঘুম, প্রেগনেন্সির মধ্যে ঘুমটাও খুব ইম্পর্টেন্ট। ঘুমটা কিন্তু মানে অলমোস্ট 10 আওয়ার্স ইউ হ্যাভ টু স্লিপ, বাড়তে লাগবে। তো রাত্রে তো ওই 10 আওয়ার্স তুমি ডিভাইড করে শুলে ভালো। যেমন রাত্রে তুমি 7 থেকে 8 ঘন্টা শুলে, তারপরে দুপুরবেলা আবার খেয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা অবধি একটু শুলে, তখন কি মানে প্রেগনেন্সি বেবির গ্রোথের জন্য ভালো, মাও একটু স্ট্রেস ফ্রি থাকবে আর কি। আচ্ছা, তো আপনি তো ঘুমের কথাটা বললেনই, তো মানে তার সাথে আমি একটা প্রশ্ন করতে চাই যে এখানে মানে বিশ্রামের বিষয়টা কি, মানে একজন মা যখন তিনি গর্ভাবস্থায় শিশু রয়েছে তখন বিশ্রামটা ঠিক কীভাবে নেওয়া উচিত, এবং তার সঙ্গে শারীরিক যা ব্যায়াম রয়েছে সেই বিষয়ে যদি আপনি বলেন, মানে কতটা ঠিক এক্সারসাইজ করা উচিত বা অনুচিত, সেই বিষয়ে যদি একটু আপনি বলেন। আচ্ছা, ওই তো বিশ্রাম তো বললাম অ্যাটলিস্ট 10 আওয়ার্সের মতো রেস্ট নেওয়া উচিত, ওটাকে ডিভাইড করে দুপুরবেলা একবার খাওয়ার পরে রাত্রেবেলা, এটা ঠিক আছে। এখন অ্যাক্টিভিটিস যেগুলো আছে, এগুলো লাইট অ্যাক্টিভিটিস যেগুলো, এগুলো করতে পারে। আমরা যেগুলো আজকাল বলি, আজকাল তো স্ট্যান্ডার্ড আছে, ইউটিউব মারলেই পাওয়া যায় অ্যারোবিক এক্সারসাইজ, এগুলো হ্যান তেন, এগুলো লাইট এক্সারসাইজগুলো করতে পারে, লাইট মর্নিং ওয়াক করতে পারে, ইভিনিং ওয়াক করতে পারে। কিন্তু হেভি অ্যাক্টিভিটিসগুলো অ্যাভয়েড করতে লাগবে, যেমন খুব বেশি সিঁড়ি ওঠা, খুব বেশি তোমার ভারী কাজ করা, তারপরে অনেক কাপড় টুপড় ধুয়ে নিলাম, ঘরের নর্মাল কাজ যেগুলো ডেইলি অ্যাক্টিভিটিস, রান্না বাড়া, এগুলো তুমি কন্টিনিউ করে যাও, ঠিক আছে, কিন্তু খুব বেশি কাপড় ধোয়া, হেভি অ্যাক্টিভিটিস কিছু করতে লাগে না আর কি। আর এক্সারসাইজ তো নর্মাল যেগুলো লাইট একদম এক্সারসাইজ, এগুলো করতে পারে। আর লাস্ট ট্রাইমিস্টার যখন লাস্টের 2 মাস, তখন এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। তবে মিনিমাম একটা লেভেল অফ ওয়াকিং, লাইক 30 মিনিট ওয়াকিং ডেইলি খুব ভালো আর কি, একটু, কারণ তখন ব্লাড সাপ্লাইও ভালো থাকবে। তো মার যদি ব্লাড সাপ্লাই ভালো থাকে, বেবিরও ব্লাড সাপ্লাই ভালো থাকবে, বেবির গ্রোথ ভালো হবে। আচ্ছা, যে মায়েরা মানে চাকরিরত, যারা মানে ওয়ার্কিং লেডিস যারা, তাদের জন্য আপনি কি বলতে চান, মানে এই সময় কি বিশেষ দিকগুলো রয়েছে তাদের জন্য? হ্যাঁ, ওইটাই, ওয়ার্কিং ওমেনের তো একটু কষ্ট হয়, কারণ ওরা তো আর দুপুরবেলা ঘুমাতে পারছে না, রাত্রেও যে 10 আওয়ার্স ঘুমাবে ওটাও হচ্ছে না, 7-8 আওয়ার্স হয়তো হচ্ছে। তো কিন্তু চাকরি তো করতে লাগবে, প্রেগন্যান্সি হয়ে গেছে বলে চাকরি আর তো ছেড়ে দিলে হবে না। তো তখন মানে ওরা নিজের থেকে একটু লাইক রাত্রের মানে ডায়েটটা ভালো রাখাটা উচিত আর কি। তখন প্রেগন্যান্সির ডায়েটটা একটু, যেমন প্রোটিনটা খুব দরকার, এটলিস্ট ওয়ার্কিং ওমেনের প্রোটিন, এমনি প্রোটিনটা দরকার প্রেগন্যান্সিতে। তো ওয়ার্কিং ওমেন একটু বেশি করে প্রোটিন নিল, প্রোটিন জাতীয় খাবার খেলো, যেমন তোমার ডিম, তারপরে ডাল, তারপরে তোমার ড্রাই ফ্রুটস, তারপরে কলা, চিকেন, ফিশ, এগুলো প্রোটিন জাতীয় খাবার একটু বেশি করে খেলো, রাত্রেবেলা ঘুমটা ঠিক রাখলো, আর যতটুকু পারে আর কি একটু হেভি অ্যাক্টিভিটিসটা অ্যাভয়েড করতে লাগবে। তবে একটু ডিফারেন্স তো হয়, ওয়ার্কিং ওমেনের একটু নর্মাল প্রেগনেন্ট ওমেন থেকে একটু ডিফারেন্স তো আসে। প্রেগনেন্সির কতদিন অবধি আপনি রেকমেন্ড করবেন যারা যেতে মানে তাদের চাকরি জায়গায় যেতে পারে, সেই বিষয়ে আপনি কি বলবেন, কতদিন অবধি তারা করতে পারছেন এবং কবে থেকে? এটা অ্যাকচুয়ালি পারসন টু পারসন ডিফার করে। একটা যদি পেশেন্ট যার কোনো প্রবলেম নাই, শি ইজ মেইনটেইনিং এ রেগুলার চেকআপ করছে, রেগুলার মেইনটেইনিং নর্মাল প্রেগনেন্সি, সবকিছু ওকে, তো আপ টু 9 মান্থের স্টার্টিং এ শি ক্যান ডু, মানে আপ টু লাইক 280 ডেজ ধরি তো আমরা, তো লাইক আপ টু 240 ডেজ 250 ডেজ শি ক্যান ওয়ার্ক। তারপরে 9 মান্থ স্টার্টিং হওয়ার পরে তারপরে সে লিভটা নিয়ে নিল, ম্যাটারনিটি লিভ তো পাওয়াই যায় 6 মাস অবধি, তখন ম্যাটার না কি হয় না হয় বেশি আগে যদি নিয়ে নেয় তাহলে পরে আবার বাচ্চারও তো জন্ম হওয়ার পরে প্রবলেম হয়, বিকজ বাচ্চারও 6 মান্থের বেশি তো আবার ম্যাটারনিটি লিভ যে কোনো চাকরিয়ান মেলুকরা পাবে না। তো ওইদিকে যদি মোটামুটি 5 মাস আর এদিকে 1 মাস ধরা হয়, তো মোটামুটি 9 মাসে স্টার্টিং অবধি করতে পারবে, কন্টিনিউ হতে পারবে। তবে যদি কমপ্লিকেশন থাকে লাইক প্রেশার বাড়ানো, সুগার বাড়ানো, তবে 8 মাসে বন্ধ করে দেওয়াটা বেটার। আচ্ছা, এবার এই যে গর্ভবতী মায়েরা রয়েছেন, তাদের মানে ডাক্তারের সাথে সংস্পর্শে থাকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, মানে ডাক্তারের তত্ত্বাবধানে থাকাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি? না, এটা তো অবশ্যই দরকার। এটা বলা হয় যে গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে বানানো হয়েছে যে প্রত্যেক প্রেগনেন্সিতে মিনিমাম 4টা অ্যান্টিনেটাল চেকআপ দরকার, মিনিমাম 4টা। নর্মাল কিন্তু অ্যাকচুয়ালি 9টা ধরা হয়, মানে তুমি নর্মাল কি হয় প্রথম 12 সপ্তাহে একটা দিলে,
তারপরে 12 থেকে যখন আমরা 4টা ধরি, প্রথম 12 সপ্তাহ একটা দিলে, 12 থেকে 24 সপ্তাহের মধ্যে একবার গেলে, তারপরে 28 থেকে 32 সপ্তাহ একবার গেলে, তারপরে 32 সপ্তাহ পরে যেমন 34-35 সপ্তাহ একবার গেলে, 4টা অ্যান্টিনেটাল চেকআপ মিনিমাম। আইডিয়াল চেকআপ হলো 9 ধরা হয়। আচ্ছা, তুমি ফার্স্ট 12 উইকসে একবার গেলে, তারপরে 12 থেকে 24 উইকসে একবার গেলে, তারপর এভরি 2 উইকে যেতে লাগবে, এভরি 15 ডেজে আপ টু 32 উইকস। 32 উইকস 8 মাস পুরার পরে এভরি উইকলি যাওয়া আপ টু 40 উইকস। 40 উইকস হলো ডেলিভারি ডেট। তো টিল দ্যাট তুমি উইকলি যাবে। তো রেগুলার চেকআপ, বেবির গ্রোথ হচ্ছে কিনা, বেবির মুভমেন্ট ঠিক আছে কিনা, মার বিপি প্রেশার ঠিক আছে কিনা, সুগার ঠিক আছে কিনা, থাইরয়েড ঠিক আছে কিনা, এগুলোর জন্য তো প্রত্যেকবার যত তুমি চেকআপে থাকবে কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই যে মানে এই যে গর্ভাবস্থায় শুরুতে কি কি পরীক্ষা করা উচিত বলে আপনি মনে করেন, মানে কি কি টেস্ট যেগুলো করা দরকার একদম শুরুতে প্রেগন্যান্সি? আচ্ছা, ফার্স্ট যখন তুমি মানে প্রেগন্যান্সি হলে অ্যাকচুয়ালি প্রি কনসেপশন থেকে শুরু করা উচিত। বিফোর প্রেগন্যান্সি দেখা উচিত থাইরয়েড, সুগার আর হেমোগ্লোবিন লেভেল, যেটা আমি বললাম এনিমিয়া হয়। এই 3টা জিনিস অ্যাকচুয়ালি বিফোর প্রেগন্যান্সি দেখা উচিত। এগুলো যদি নর্মাল থাকে, তারপরে তুমি প্রেগন্যান্সি প্ল্যান করলে, প্রেগন্যান্সিতে প্রথম ভিজিটেই সুগার, থাইরয়েড, প্রেশার, ভাইরোলজি, ইউরিন এক্সামিনেশন, এই কয়েকটা বেসিক মানে করতেই লাগবে আর কি। থাইরয়েড হলে তো বাচ্চারও থাইরয়েড হবে, সুগার হলে বাচ্চার হয়তো গ্রোথ খুব বেশি হবে, লাইক 4 কেজি 5 কেজি বাচ্চা শোনা যায়, এগুলো কিন্তু খারাপ। স্ট্যান্ডার্ড ওয়েট আমি বলেছি না 2 to 3.5। তো মার যদি সুগার থাকে তখন গিয়ে তোমার বাচ্চারও ওয়েটটা বেশি হবে বা কম হবে। তো এটার জন্য সুগার, প্রেশার আর থাইরয়েড, এই 3টা জিনিস তো মানে প্রত্যেক 3 মাসে তোমার চেকআপের দরকার, এভরি 3 মান্থে। আর ভাইরোলজি আছে, এইচআইভি আছে, নানান রোগ সুখ এগুলো আছে কিনা, হাজব্যান্ডেরও কয়েকটা টেস্ট করাই আমরা, ব্লাড গ্রুপটা, ভাইরোলজি এগুলো করাই। তো এইগুলো হলে মানে এগুলো তো আচ্ছা একবার করলে হবে পুরো প্রেগন্যান্সিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগন্যান্সির সময় কি কি ওষুধ একটু মানে এড়িয়ে চলা উচিত বলে আপনি মনে করেন? এমন কি কোনো ওষুধ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ট্রাইমেস্টারে তো তুমি কোনো ওষুধই খাবে অ্যাকচুয়ালি পুরো প্রেগন্যান্সিটাই মানে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া ঠিক না। এই যে কোনো ওষুধই মানে জ্বর হলো খেয়ে নিলাম জ্বরের ওষুধ, কাশি হলো না, এগুলো না। ডাক্তারের পরামর্শ ছাড়া পুরো প্রেগন্যান্সিতেই কোনো ওষুধ খাওয়া ঠিক না। ফার্স্ট 3 মান্থ তো অ্যাভয়েড করাই দরকার। ফার্স্ট 3 মান্থ সব কিছু অ্যাভয়েড করা। অ্যাকচুয়ালি ফার্স্ট 3 মান্থ শুধু তুমি দিতে পারি আমরা ফলিক অ্যাসিড, যেটা মেইন দরকার। অনেক সময় আমরা প্রজেস্টেরন দেই হাই রিস্ক প্রেগন্যান্সিতে মিসক্যারেজ প্রিভেন্ট করার জন্য। ওই দুটা ছাড়া বাকি আর কোনো মেডিসিনই অ্যাকচুয়ালি নেওয়া উচিত না। তো এখন পেশেন্টের যেমন জ্বর হয়ে গেল, অ্যান্টিবায়োটিক হয়ে গেল, ওইখানে ডক্টরের পরামর্শ ছাড়া নেওয়া উচিত না, কারণ সব মেডিসিন প্রেগন্যান্সিতে অ্যালাউ না। কোনো প্রেগন্যান্সি মেডিসিন আছে বা খেলে বাচ্চার সঙ্গে সঙ্গে হয়তো মিসক্যারেজ হয়ে যাবে বা বাচ্চা পেটে মারা যাবে বা ইয়ে হবে। তো ওই যে আচ্ছা না সবাই গিয়ে জ্বর হলো একটু ফার্মেসিতে দেখালাম, ফার্মেসি থেকে নিয়ে নিলাম, ওটা একদম করা উচিত না। অলওয়েজ ইউ শুড গো ফর ডক্টর। যাই সিম্পল হোক, ডক্টর যা মেডিসিন দিবে তাই। ডক্টর মেডিসিন ছাড়া প্রেগন্যান্সিতে আর কোনো মেডিসিনই এলাও না। আচ্ছা, মানে সাধারণ একটা জ্বরও যদি হয় আগে আমরা ডক্টর কনসাল্ট করে তারপর খেতে লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে যেটা প্রশ্ন সেটা হলো গর্ভাবস্থার পরের যে আমাদের যে সময়টা রয়েছে শিশুর বিকাশের জন্য, তো একটা শিশু যখন জন্ম নিয়ে নিল তো তার ঠিক পরে কি কি যত্ন তার নেওয়া উচিত বা কি ধরনের খাদ্যাভ্যাসে তাকে রাখা উচিত, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। ফার্স্ট 1000 লাইফ তো পরেরটাও একটু বলাটা ঠিক আছে। অ্যাকচুয়ালি জন্মের পরেই প্রথম যে জন্মের পরেই উইথিন হাফ অ্যান আওয়ার, নর্মাল ডেলিভারি হলে আমরা ধরি উইথিন হাফ অ্যান আওয়ার, আর যদি সিজারিয়ান ডেলিভারি হয় তো উইথিন 1 আওয়ার বেবি ব্রেস্ট মিল্ক মার খেতে লাগবে। আচ্ছা, তো তখন ব্রেস্ট মিল্ক ছাড়া কিছুই না, ইভেন জলও দেওয়া উচিত না। এখন আজ পুরানা ট্রেন্ডের মধ্যে জন্মের পরেই মানুষ বাচ্চাকে মধু খাওয়ায়, এইগুলা খাওয়ায়, এগুলো কিন্তু খুব বাজে ট্রেন্ড। হ্যাঁ, বাচ্চাদের কিন্তু অনেক মানে বাজে ডিজিজ হয় এগুলোর থেকে, ঠিক আছে, ডায়রিয়া, কনস্টিপেশন, অনেক কিছু হয়। তো এটা কমপ্লিটলি না। ফার্স্ট 6 মান্থ অফ লাইফ ইভেন জলটা পর্যন্ত বাচ্চাকে খাওয়া দরকার নেই, শুধু মার দুধ খেতে লাগে। তো মার দুধ হলো ফার্স্ট হাফ অ্যান আওয়ারে একটা বাচ্চার যদি একদম অল্প দুধ আসে, এটা মানে একটু ইয়েলোইশ, আমরা কলোস্ট্রাম বলি মেডিকেল টার্মসে, ওই ইয়েলোইশ একটু আসে, ওইটাই বেবির জন্য এনাফ না, এটা মানে বেবির জন্য ম্যাজিক আর কি। ওইটার মধ্যে তোমার ইমিউনোগ্লোবিন, প্রোটিন, একটা বেবির ইমিডিয়েটলি আফটার ডেলিভারি
যেরকম যা দরকার ওটার মধ্যে সব কিছু থাকে। তো ওইটার মধ্যে তুমি ওটা ছাড়া মার দুধ ছাড়া আর কিছুই খাওয়ানো উচিত না। ফার্স্ট 6 মান্থ তো কমপ্লিটলি জল পর্যন্ত না, ইভেন মেডিসিনও না। ডক্টরেরও যে মেডিসিন হলে ডক্টর কনসাল্ট করে তুমি আচ্ছা ঠিক আছে এক দিলে না হয়, জলও না, শুধু এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি। ফার্স্ট 6 মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, তারপরে 6 মান্থের পরে তুমি আস্তে আস্তে সেমি সলিড ফুড স্টার্ট করবে, তারপরে আস্তে আস্তে সলিডে যাবে। এখন এখানে এই যে প্রসিজিওরটা, ট্রানজিশনটা সলিড থেকে কমপ্লিমেন্টারি ফুডে যাওয়া, ওইটাও কিন্তু অনেক আছে। এখন ব্রেস্ট মিল্ক কেউ কেউ দেখা যায় 6 মাস থেকে আবার ওইদিকে 1.5 বছর 2 বছর, বাচ্চা 2.5 বছর হয়ে গেছে তাও ব্রেস্ট মিল্ক খাচ্ছে, ওইটাও কিন্তু ভালো না। বিকজ পরের 6 মান্থের পরে বেবি ব্রেস্ট মিল্ক এত দরকার নাই, তখন বেবির কমপ্লিমেন্টারি ফুড দরকার নিউট্রিশন পাওয়ার জন্য। আর্টিফিশিয়াল যেমন তোমার সিদ্ধ, খিচুড়ি, তারপরে ডালিয়া, ওইগুলো খাওয়া দরকার। তখন যদি তুমি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক খাওয়িয়ে পেট ভরিয়ে রেখে দাও তো কিন্তু বেবির ডেভেলপমেন্ট ওইরকম হবে না। তো এটার জন্য কোনো কোনো মা বাবা দেখা যায় 2 বছর অবধি খালি দুধই খাওয়াচ্ছে, বাচ্চা এখনো ভাতই খাচ্ছে না। তো এরকম না, 6 মান্থের পরে আস্তে আস্তে তুমি সলিডে টার্ন করে তুমি প্রোটিন জাতীয় খাবার বাড়াতে লাগবে, যেমন ডাল, খিচুড়ি, তারপরে ডিম খাওয়াতে পারবে তুমি 7 মাস থেকে বাচ্চার, এগুলো খাওয়াতে পারবে 1 বছরের। আরেকটা হলো মেইন যেটা ভুল হয়, গরুর দুধ। গরুর দুধ বাচ্চাকে একদমই খাওয়ানো উচিত না, অ্যাটলিস্ট 1 ইয়ার্স অবধি। তো কারণ গরুর দুধের মধ্যে এমন কিছু কেমিক্যালস থাকে যেটা বাচ্চার বেবি ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ডাইজেস্ট করতে পারে না। ওইগুলো বাচ্চায় কিন্তু ফিউচারে অনেক প্রবলেম হয়, এদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো ম্যাচিওর হয় না, পরে গিয়ে ডায়রিয়া, কনস্টিপেশন নিয়ে ওই দিন নাস্তা জীবন সে যতদিন বেঁচে থাকবে ভুগে। অনেক মানুষ দেখা যায় কিছু খেলেই ডায়রিয়া হয়ে যায়, ওইগুলো হলো ওই তখনের ইয়ের জন্য আর কি। আরেকটা হলো ট্রেডিশন যে জন্মের পরেই যে বাচ্চাকে কাজল দেওয়া, কাজল দিয়ে মানে তোমার চোখ টোক, ওটা কিন্তু ট্রেকোমা ডিজিজ, বহুত ডেডলি, হ্যাঁ, মানে চৌকের মধ্যে হয়ে যায়। তো ওইসব অ্যাভয়েড করা দরকার। এগুলো মানে প্র্যাকটিস যেগুলো চলে আসছে আমাদের ঘরের বয়স্করা করে, এগুলো মানে করা উচিত না আর কি। আচ্ছা, বুঝলাম। তো আমরা আজকে অনেকটাই আলোচনা করলাম এই বিষয়ে, এই যে জীবনের প্রথম 1000 দিন, এবং কথা বলতে বলতে আমরা বলতেই পারিনি কখন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তো আশা করছি আমাদের যারা আজ দর্শকরা রয়েছেন তারা অনেক উপকৃত হয়েছেন, তারা জানতে পেরেছেন এই যে জীবনের প্রথম 1000 দিন সেটা শুরু হয় গর্ভধারণ করার আগের থেকে এবং শেষ হয় গিয়ে একটা বাচ্চার 2 বছর বয়সে, জন্মদিন পর্যন্ত। তো আমরা আজ অনেক কিছুই জানতে পারলাম, আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। আমাদের ডক্টর রিওনা সাহা ম্যাডামকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিতে পেরেছেন, আমাদের স্টুডিওতে এসেছেন। তো এখানেই আমরা শেষ করছি আজকের এই অনুষ্ঠানটি। নমস্কার।